ডিয়ার স্টুডেন্টস, ওয়েস্টবেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার কথা মাথায় রেখে আমরা আমাদের চ্যানেলে জেনারেল নলেজ থেকে প্র্যাকটিস সেট শুরু করেছি। আজকে আমরা 12 নম্বর প্র্যাকটিস সেট এখানে আলোচনা করব। তো চলো ক্লাস শুরু করি। আজকে প্রথম প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এখানে অপশনগুলোর মধ্যে হয়েছে সঠিক উত্তর জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে 1873 সালে 24 সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে এটি প্রতিষ্ঠা করেন। এর মূল কি লক্ষ্য ছিল? সামাজিক সংস্কার করা, বিশেষত নারী, সূত্র, দরিদ্রের অধিকারের জন্য কাজ করা। 2 নম্বর প্রশ্ন, সলবায়ু চুক্তি হয়েছিল কত সালে? সলবায়ু চুক্তি হয়েছিল, তো সলবায়ু চুক্তি হয়েছিল 1782 সালে। এটি প্রথম ইং মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে। 1782 সালে 17 মে এটি স্বাক্ষর হয়েছিল। 3 নম্বর, চৌরিচৌরা ঘটনাটি ঘটেছিল কত তারিখে ঘটেছিল? এটি সঠিক উত্তর হবে 4 ফেব্রুয়ারি 1922। তো 1922 সালে 4 ফেব্রুয়ারি ভারতের উত্তরপ্রদেশে গোরখপুর জেলার চৌরিচৌরায় ঘটনাটি ঘটেছিল। অসহযোগ আন্দোলনের সময় বিক্ষোভ সমাবেশ চলছিল, সেই সময় পুলিশি অত্যাচার অতিরিক্ত বেড়ে যায়। এর ফলে উত্তেজিত জনতা থানাতে আগুন লাগিয়ে দেয় এবং 22 জন পুলিশ কর্মী এবং আন্দোলনকারীদের 3 জন মারা যায়। এই ঘটনাটি চৌরিচৌরা ঘটনা নামে পরিচিত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনটি 12 ফেব্রুয়ারি প্রত্যাহার করে নেন। 4 নম্বর, স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেওয়া হয় কত তারিখে দেওয়া হয়? তাহলে সঠিক উত্তর হবে 23 মার্চ 1931 সালে ফাঁসি দেওয়া হয়। এর আগে 24 মার্চ 1931 তারিখে ফাঁসির আদেশ কার্যকর হয়, কিন্তু ফাঁসির সময়সূচি 11 ঘন্টা আগে এগিয়ে নিয়ে আসা হয় এবং 23 মার্চ 1931 তারিখে সন্ধ্যা 7টা সাড়ে 7টার সময় লাহোর জেলে তাদের ফাঁসি দিয়ে দেওয়া হয়। মূল কারণ কি ছিল? তাদের লাহোর ষড়যন্ত্র মামলায় তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। লাহোর ষড়যন্ত্র মামলাটি হচ্ছে ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন সেন্ডার্সকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এই মামলায়। এই দিনটি, এই 23 মার্চ দিনটি ভারতের শহীদ দিবস হিসেবে পালন করা হয়। 5 নম্বর, শিখদের নবম গুরু কে ছিলেন? শিখদের নবম গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেন। এর কারণে ঔরঙ্গজেব তাকে শিরচ্ছেদ করার নির্দেশ দেন এবং 1675 সালে তার শিরচ্ছেদ করা হয়। শিখদের দশম ও শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং, এটা পরীক্ষাতে আসে। 6 নম্বর, বাবর 1527 সালে রাণা সাঙ্গাকে পরাজিত করেছিলেন কোন যুদ্ধে? এটা সঠিক হয়ে যাবে খানোয়ার যুদ্ধে। খানোয়ার যুদ্ধে 1527 সালে রাণা সাঙ্গাকে বাবর পরাজিত করেন। এই যুদ্ধটি মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, কারণ সেই সময় বাবর সমগ্র উত্তর ভারত জয় করলেও মেবারের অংশটা, ভারতের উত্তর পশ্চিম অংশে মেবারের রাণা সঙ্গের খুব প্রতাপ ছিল, তাই এই যুদ্ধ বাবরের জন্য একটি বড় বিজয় ছিল। 7 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত উত্তর চব্বিশ পরগনাতে, যেটি পূর্বে পারমাদান বন নামে পরিচিত ছিল। এটি 1995 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে নামকরণ করা হয়। এটি আছে বনগাঁ মহকুমার গাংসারা গ্রামে, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার গাংসারা গ্রামে এটি অবস্থিত। 8 নম্বর, পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে? পশ্চিমবঙ্গের জেলা আছে 23টি। পশ্চিমবঙ্গে বর্তমানে 23টি জেলা রয়েছে। এখানে যে জেলাগুলো আমি একই রঙের করে দিয়েছি, সেই জেলাগুলো পরবর্তীকালে ভেঙে আবার 2টো করে জেলা হয়ে গেছে। আগে জেলা ছিল 18টি, এখন 23টি হয়ে গিয়েছে। 9 নম্বর, দোয়াব কথাটির অর্থ কি? দোয়াব কথাটির অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলা হয়। দোয়াব কথাটি ভারত ও পাকিস্তানে একটি ব্যবহৃত শব্দ। 10 নম্বর, ডোলড্রামসের অর্থ কি? ডোলড্রামসের অর্থ হচ্ছে একটি শান্ত জলবায়ু অঞ্চলকে ডোলড্রামস বলা হয়। 0 ডিগ্রি নিরক্ষরেখা বা বিষুব রেখাতে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। এর ফলে সেখানকার বায়ু, উষ্ণ বায়ু উপরে উঠে যায় এবং নিচে বায়ু চলাচল প্রায় থাকে না বললে চলে। এই কারণে শান্ত অবস্থা বজায় থাকে। পূর্বে যখন নাবিকরা এই এরিয়া দিয়ে যাতায়াত করতেন, তখন এখানে জাহাজের গতি একদম কম হয়ে যেত। এই কারণে তারা এই এরিয়াটাকে ডোলড্রামস নামে অভিহিত করেছিলেন। এই এরিয়াটাকে আবার ITCZও বলা হয়, অর্থাৎ ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এই ডোলড্রামস এরিয়াতে বিকেলবেলা প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং উত্তর দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে আয়ন বয়ে এসে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। এই ডোলড্রামস এরিয়াটি উত্তরের এবং দক্ষিণের আয়ন বায়ুকে পৃথকও করে। এই 0 ডিগ্রি নিরক্ষরেখা এরিয়াটাকে বলা হয় ITCZ বা ডোলড্রামস এরিয়া বা নিরক্ষীয় শান্ত বলয় বলা হয় এই এরিয়াটা। ঠিক আছে। 11 নম্বর, ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপ করে CSO বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এটি বর্তমানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস নামে পরিচিত। CSO এর সদর দপ্তর ভারতের নয়াদিল্লিতে অবস্থিত।
12 নম্বর, ভারতীয় মুদ্রা আইনগতভাবে স্বীকৃত কোন দেশে? ভারতীয় মুদ্রা আইনগতভাবে দুটি দেশে স্বীকৃত। এখানে অপশনের মধ্যে ভুটান, আরেকটি হচ্ছে নেপাল। 13 নম্বর, ছদ্ম বেকারত্ব বলতে কি বোঝায়? ছদ্ম বেকারত্ব বলতে বোঝায় প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক নিয়োগ করা। অর্থাৎ কোনো কারখানাতে যা শ্রমিক প্রয়োজন হয় তার চেয়ে যদি অতিরিক্ত শ্রমিক থাকে, বা যে শ্রমিক থাকে তাদের কাজের পরিমাণ খুবই নগণ্য, অর্থাৎ যদি কাজে নিয়োগ থাকে কিন্তু তারা যদি কাজ না করে, সেক্ষেত্রে বলা যায় ছদ্ম বেকারত্ব অবস্থায় আছে। ঠিক আছে। 14 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত নয়? ভারতীয় সংবিধানে 3টি তালিকা রয়েছে: রাজ্য তালিকা, কেন্দ্রীয় তালিকা এবং সমবর্তী তালিকা। স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। রাজ্য তালিকায় যেসব বিষয়গুলি আছে সেগুলো হচ্ছে পুলিশ, জনস্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় প্রশাসন, কারাগার, আইন ব্যবস্থা, এগুলো। কেন্দ্রীয় তালিকায় আছে প্রতিরক্ষা, মুদ্রা, বৈদেশিক সম্পর্ক। কনকারেন্ট লিস্টে আছে যেগুলো রাজ্য এবং কেন্দ্র উভয়ই দেখে, সেগুলো হচ্ছে সমবর্তী তালিকা বা কনকারেন্ট লিস্ট। এগুলোতে আছে বন, শিল্প, শিক্ষা, ফৌজদারি, দণ্ডবিধি, এইসব বিষয়গুলো। তো কোনটা রাজ্য তালিকা অন্তর্ভুক্ত নয়? এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে ফৌজদারি, দণ্ডবিধি। 15 নম্বর, কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা বা কনস্টিটিউশনাল বডি নয়? এখানের মধ্যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কনস্টিটিউশনাল বডি নয়, বাকি তিনটেই সাংবিধানিক সংস্থা। সাংবিধানিক সংস্থা কোনগুলো? যেগুলো ভারতের সংবিধানে সংস্থাগুলো বা প্রতিষ্ঠানগুলোর উল্লেখ থাকে এবং তাদের গঠন, ক্ষমতা, কার্যকারিতা ওই সংবিধানের মাধ্যমে নির্ধারিত থাকে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন এটি সাংবিধানিক সংস্থা নয়, এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাচুটরি বডি। স্ট্যাচুটরি বডি কাকে বলে? যদি ভারতের সংসদ কোনো আইনের মাধ্যমে কোনো কমিশন গঠন করে তাহলে সেটি হয়ে যাবে স্ট্যাচুটরি বডি। ঠিক আছে। 15 নম্বরে এখানে সাংবিধানিক সংস্থাগুলো যেগুলো কনস্টিটিউশনাল বডি, সেগুলো আমি এখানে ধারা সহ দিয়ে দিয়েছি, যদি প্রয়োজন হয় তোমরা পজ করে এগুলো দেখে নিতে পারো। 16 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। ভারত যখন স্বাধীন হয় তখন থেকে 1950 সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নামে অভিহিত হতেন। পরবর্তীকালে প্রধানমন্ত্রীটা নাম পাল্টিয়ে মুখ্যমন্ত্রী করা হয়। প্রফুল্লচন্দ্র ঘোষ 5 মাস এই মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন। পরবর্তীকালে ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হন এবং তিনি টানা 14 বছর 1962 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। 17 নম্বর, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম এবং সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। 18 নম্বর, কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র প্রকাশ করেন? ত্রয়ী সূত্র প্রকাশ করেন বিজ্ঞানী ডোবেরিনার, ইউহান ভোলফগাং ডোবেরিনার। 1829 সালে তিনি সূত্রটি প্রকাশ করেন। ত্রয়ী সূত্রটি হচ্ছে কোনো মৌলের পারমাণবিক ভরের ক্রমানুসারে যদি সাজানো হয় তাহলে মধ্যবর্তী মৌলের পারমাণবিক ভরটি তার সামনের এবং পিছনের পারমাণবিক ভরের যে গড় তাদের প্রায় সমান হয়। এই ডোবেরিনার প্রথম লাইটার আবিষ্কার করেন, যেটা ডোবেরিন ল্যাম্পস নামে পরিচিত। যে লাইটার আমরা ব্যবহার করি আগুন জ্বালাতে, সেই লাইটার প্রথম এই ডোবেরিনার আবিষ্কার করেন। 19 নম্বর, পানীয় জলের বিওডি কত? বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড পানীয় জলের হচ্ছে 1 ppm সর্বোত্তম। আরও যদি 1 ppm এর কম হয় আরও ভালো হয়। হু এর মতে পানযোগ্য পানিতে বিওডির মান 6 ppm এর বেশি হওয়া উচিত হবে না, আর বিওডির মান যদি 3 ppm এর বেশি হয়ে যায় তাহলে সেই পানি দূষিত বলে ধরা হয়। বিওডি ও সিওডি দুটো জিনিস আছে। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডি বলতে জলে কোনো জৈব পদার্থকে ভাঙার জন্য যে পরিমাণ অক্সিজেন লাগে সেটি হচ্ছে বিওডি, এবং জলে যদি জৈব অজৈব উভয় পদার্থকে ভাঙার জন্য যে পরিমাণ অক্সিজেন লাগে সেটি হচ্ছে সিওডি। বিওডি এবং সিওডির পরিমাণ কত আছে তার উপর নির্ভর করে জলটি কতটা দূষিত। পানীয় জলের বিওডি 1 ppm বা তার কম হওয়া উচিত, আর সিওডির মান 10 ppm বা তার কম হওয়া উচিত। 20 নম্বর, কোন উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়? স্ট্রেস হরমোন বলা হয় অ্যাবসিসিক অ্যাসিডকে স্ট্রেস হরমোন বলা হয়। অ্যাবসিসিক অ্যাসিড বিভিন্ন ধরনের চাপের জন্য উদ্ভিদের সহনশীলতা বাড়িয়ে দেয়। যখন কোনো চাপ দেখা যায় তখন উদ্ভিদের যে সহনশীল ধর্মতা সেটা এই অ্যাবসিসিক অ্যাসিড বাড়িয়ে দেয়। যেমন খরার সময় স্টোমাটা বন্ধ করে, অর্থাৎ স্টোমাটা বলতে উদ্ভিদের পাতা, কাণ্ড, অন্যান্য অঙ্গে বহিঃত্বকে অবস্থিত ছোট ছিদ্র বা রন্ধ্রকে স্টোমাটা বলে, যার মাধ্যমে গ্যাসের বিনিময়ে বা জলীয় বাষ্পের নির্গমন ঘটে। এটি উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। 21 নম্বর, থ্যালাসেমিয়া রোগের বাহক কে? থ্যালাসেমিয়া রোগের বাহক পুরুষ মহিলা উভয়ই না, সঠিক জানা যায়নি। তো থ্যালাসেমিয়া রোগের বাহক পুরুষ মহিলা উভয়ই।
যদি বাবা মায়ের থ্যালাসেমিয়া থাকে তাহলে তার সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। থ্যালাসেমিয়া একটি জেনেটিক রোগ। হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে এমন জিনে যদি ত্রুটি থাকে তাহলে থ্যালাসেমিয়া হয়। মূলত এটা রক্তের হিমোগ্লোবিনে ঘটিত রোগ। যদি থ্যালাসেমিয়া কারো রোগ হয়ে থাকে তাহলে শরীরে রেগুলার রক্ত নিতে হয়। 22 নম্বর, কোনটি প্রাকৃতিক পলিমার? এখানে অপশনগুলোর মধ্যে হবে প্রাকৃতিক পলিমার হচ্ছে প্রোটিন। প্রাকৃতিক পলিমার কতগুলো লিস্ট আমি এখানে দিয়েছি দেখো। রেশম, উল, ডিএনএ, সেলুলোজ, প্রোটিন, রাবার, এগুলো সব হচ্ছে প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিক পলিমারগুলি বিভিন্ন কাজে লাগে, যেমন কাপড় তৈরি, খাদ্য তৈরি, ওষুধ তৈরি, অন্যান্য শিল্পে এগুলো ব্যবহৃত হয়। কৃত্রিম পলিমার কোনটি? এই যে এগুলো দেখছো, নাইলন, টেরিলিন, ভিনাইল ক্লোরাইড, এগুলো সব হচ্ছে কৃত্রিম পলিমার। ঠিক আছে, নাইলন, প্লাস্টিক, এগুলো সব কৃত্রিম পলিমার, যেগুলো পরিবেশের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর। 23 নম্বর, ভারতের প্রথম বিমানবন্দর কোনটি? ভারতের প্রথম বিমানবন্দর হচ্ছে মুম্বাই জুহু বিমানবন্দর, যেটি বর্তমানে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। এটি 1928 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2021 সালে হিসাব অনুসারে ভারতে 30টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। 24 নম্বর, উইংস অফ ফায়ার বইটি কার লেখা? উইংস অফ ফায়ার বইটি ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা। এটি তার একটি আত্মজীবনী। 25 নম্বর, 2025 ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা বোলার হিসেবে কে নির্বাচিত হন? সদ্য সমাপ্ত 2025-এর ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা বোলার হিসেবে নির্বাচিত হন ম্যাট হেনরি। তো আজকে 25টি প্রশ্ন ছিল। আমরা রেগুলার আমাদের চ্যানেলে তোমাদের প্র্যাকটিস সেট নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করে দেবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে পর্যন্তই। থ্যাংক ইউ।